নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সামের জন্য। আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে অনুপাত এবং সমানুপাত। এর আগের দিন আমরা করেছি আমাদের প্রথম চ্যাপ্টার শতকরা। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আগে শতকরার ভিডিওটা দেখো, সেখানে আমরা পুরো চ্যাপ্টারটা করেছি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে অনুপাত এবং সমানুপাত, ঠিক আছে, যেটা তোমাদের আইসিডিএস হেল্পার এবং ওয়ার্কার এই দুটো পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা শুরু করি। প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে A:B যদি 2:3 হয় তাহলে, এবং B:C যদি 4:5 হয়, তাহলে আমাদের বের করতে হবে A:C। ঠিক আছে, আমরা অঙ্কগুলো বেসিক গুলো প্রথমে রেখেছি, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ঠিক আছে, তো 1 নম্বর অঙ্ক আমাদের চেয়েছে, এটা আমরা দ নিয়মেও করতে পারি, আবার দ নিয়মের থেকে সোজা নিয়ম আরেকটা আমি দেখাচ্ছি, দেখো ওটা আরো তাড়াতাড়ি হবে। ঠিক আছে, দেখো কি বলেছে প্রথম অঙ্ক, যে A:B সমান সমান 2:3। ঠিক আছে, ইস্টু মানে কি? ইস্টু মানে কিছুই নয়, ইস্টু মানে হচ্ছে ভাগ। তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে A/B সমান সমান 2/3 আমরা লিখতে পারি। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে B:C, দেওয়া আছে B:C সমান সমান 4:5 দেওয়া আছে। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা B/C করতে পারি 4/5। ঠিক আছে, এবার জাস্ট আমরা গুণ করে দেবো। দেখো এখানে B থাকলে জাস্ট গুণ করে দেবো। বাম দিক গুণ হবে আর ডান দিক গুণ হবে। তাহলে বাম দিক গুণগুলো কি হবে? দেখো A/B, এটার বাম দিকে A/B আছে, এটার বাম দিকে কত আছে? B/C। তাহলে বাম দিক আমরা গুণ করে দিলাম, তাহলে ডান দিক আমাদের গুণ করতে হবে। তাহলে 2/3 গুণন হচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে দেখো B ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি A/C সমান সমান, এখানে দেখবো আমরা কোনো কিছু কাটাকাটি যাবে, যাচ্ছে না। 4 দুগুণে 8, 3 পাচ্ছে 15। অর্থাৎ বাই মানে কি? আমি বাই মানে বলেছি, বাই মানেই ইস্টু, তাহলে A:C সমান সমান 8:15। ঠিক আছে, দেখো তোমাদের অপশন এটা হচ্ছে এতেই রয়েছে যে 8:15। তো এইভাবে আমরা করতে পারি। তোমরা চাইলে দ নিয়মেও করতে পারো, A:B 2:3, এর নিচে B/C লিখে নেবে, লিখে নিয়ে দ নিয়ম করবে, সেটাও তোমরা করতে পারো। আবার এটাও করতে পারো, এটা করলেই তাড়াতাড়ি হবে। যদি A:B:C চাইতো তাহলে আমরা দ নিয়ম করতাম অবশ্যই। ঠিক আছে, যেহেতু এখানে A:C চেয়েছে, সেজন্য আমরা এইভাবে বাম দিক গুণ আর ডান দিক গুণ করে নেব। বোঝা গেল? কখন আমরা দ নিয়ম করব? যখন আমাদের A:B:C চাইবে। আর যখন আমাদের A:C চাইবে তখন আমরা হচ্ছে শুধুমাত্র বাম দিক গুণ আর ডান দিক গুণ করবো, তাহলে আমাদের হচ্ছে A:C হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা 2 নম্বর অঙ্ক করি। দেখো তোমাদের 2 নম্বর অঙ্ক কি বলেছে, যে 1000 টাকা A এবং B এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে দিলে A কত টাকা পাবে? ঠিক আছে, কত অনুপাত A আর B এর মধ্যে? দেখো A আর B এর মধ্যে আমরা ভাগ করব 3:2, 3:2 হচ্ছে 2 অনুপাতে। ঠিক আছে, কত টাকা? 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। ঠিক আছে, এটা আমরা আমরা শিখেছিলাম ছোটবেলায়, আনুপাতিক ভাগার হিসেবে করতে পারি। ঠিক আছে, তাহলে কি চেয়েছি? এ কত টাকা পাবে? এ পাবে, আমরা লিখবো এ পাবে, এক লাইনে হয়ে যাবে এগুলা। এ পাবে, এ পাবে কিভাবে লিখবো? আমরা প্রথমে লিখবো হচ্ছে 1000, গুণন দিব, দিয়ে এ দুটো যোগ করবো, 3 আর 2 নিচে লিখবো 5। কার চেয়েছে? এর, তাহলে উপরে লিখবো 3। যদি বি এর চাইতো তাহলে উপরে আমরা 2 লিখতাম। এটাকে আমরা আনুপাতিক ভাগার বলে। এই জিনিসটাকে কি বলে? আনুপাতিক ভাগার। যে এ এর আনুপাতিক ভাগার কত? উপরে 3 হবে আর নিচে 3 আর 2 5 হবে। ঠিক আছে, যদি বি এর আনুপাতিক ভাগার চাইতো তাহলে উপরে 2 লিখতাম আর নিচে 3 আর 2 5, নিচে সবসময় 5ই হবে, মানে যোগফলটাই হবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে রেখে কাটে, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে কত হবে? 2 আর 0 0, 200। তাহলে 3 দুগুণে কত হবে? 600। অর্থাৎ আমাদের এ কত পাবে? এ পাবে 600 টাকা। ঠিক আছে, এভাবে করে আমরা বিও বের করতে পারতাম, যদিও এখানে বি চাইনি। তাহলে আমাদের দেখো 600 টাকা অপশন সি তে রয়েছে। 2 নম্বর অঙ্ক উত্তর কত হবে? অপশন সি, 600 টাকা। ঠিক আছে, চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত 3:4। ঠিক আছে, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করলে নতুন অনুপাত হয় 4:5। ছোট সংখ্যাটি কত? এই অঙ্কটা না জানি কতবার এসেছে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে করবো অঙ্কটা। কিছুই নয়, এক্স টেক্স কিচ্ছু ধরবো না, এমনি হয়ে যাবে। দেখো অনুপাত লেখা আছে, প্রথমে কত অনুপাত আছে? 3:4। ঠিক আছে, 4 যোগ করার পরে কত অনুপাত হলো? 4:5। ঠিক আছে, বাংলায় লেখা আছে, ওটা 8 ভেবো না, 4 কিন্তু। ঠিক আছে, হলো, ব্যাস অঙ্ক হয়ে গেছে, আর কিছু করতে হবে না। দেখো কিভাবে করবো, এখান থেকে এখানে কত? 1 বেড়েছে। ঠিক আছে, আমরা দেখবো এদিকে তো 1 বেড়েছে, এদিকেও কি 1 বেড়েছে? হ্যাঁ, এদিকেও 1 বেড়েছে, তার মানে দুদিকে সমান বেড়েছে, তাহলে অঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো এখানে অনুপাত হিসেবে 1 বেড়েছে, আর অঙ্ক আমাদের কত বলেছে?
4, অঙ্ক কত বলেছে 4 যোগ করলে, তার মানে 1 ইউনিটের ভ্যালুই 1 ইউনিট এর এই এই 1 ইউনিটের ভ্যালুই তো 4, এখানে 1 বেড়েছে আর অঙ্কে কত বেড়েছে, অঙ্কে যোগ করেছে 4, এখানে কত যোগ করা হয়েছে 1 যোগ করা হয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 ইউনিট এর ভ্যালুই হচ্ছে আমাদের 4। ঠিক আছে, আমাদের বের করতে হবে ছোট সংখ্যা। দেখো এগুলো হচ্ছে সংখ্যা, উপরের গুলো সংখ্যা আর যোগ করার পরে এগুলো হয়েছে, তো সংখ্যা তো এটাই ছিল, তাহলে ছোট কোনটা 4 আর 3 এর মধ্যে, 4 আর 3 এর মধ্যে ছোট হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বড় সংখ্যা বললে আমরা 4 ইউনিট বের করতাম, ছোট সংখ্যা বলেছে তাহলে আমরা 3 ইউনিটের ভ্যালু বের করব। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 4 গুণন 3, ঠিক আছে, 4 গুণন 3 মানে হচ্ছে 12, 1 এর মান 4, 1 মানে 4, তাহলে 2 মানে কত 8, 3 মানে কত 12, ব্যাস। ঐকিক নিয়মের সেকেন্ড লাইন আর থার্ড লাইন, ফার্স্ট লাইনটা নেই এখানে, ঠিক আছে। 1 এর মান যদি 4 হয়, তাহলে 2 এর মান কত হবে 8 হবে, 3 এর মান কত হবে 12, তার মানে ছোট সংখ্যাটা কত হবে 12। দেখো এটা তোমাদের অপশন বিতেই রয়েছে, ঠিক আছে। এইভাবে করে আমরা এক্স না ধরেও অঙ্কগুলো খুব সহজে করতে পারবো, ঠিক আছে। চলো এবার আমরা পরের অঙ্ক করি। দেখো পরের অঙ্ক 4 নাম্বার কি বলেছে, যে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত, মিশ্রণটির মোট পরিমাণ 40 লিটার হলে জলের পরিমাণ কত। একদম 1000 টাকার মতো অঙ্কটা, ঠিক আছে। দুধ আর জল, দুধ মানে মিল্ক, মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার কত আছে, দুধ আর জল আছে হচ্ছে 3:1 হিসাবে, ঠিক আছে। মোট কত, মোট বলেছে হচ্ছে 40 লিটার, মোট কত লিটার 40 লিটার। এই 40 লিটারের মধ্যে জল চেয়েছে, তাহলে আগে আমরা আচ্ছা জল লিখি, জল সমান সমান 40 আগে লিখে নিলাম, ঠিক আছে। কার আনুপাতিক ভাগে বের করব, দুধের না জলের, যেহেতু জল চেয়েছে জলের বের করব। আমরা কি শিখলাম, যেটা থাকবে সেটা উপরে যাবে, যার বের করব, জলেরটা বের করলাম একটা উপরে গেল, আর 3 এর আগে কত হবে 4, ঠিক আছে। এভাবে করে করতে হবে। যদি এখানে দুধ চাইতো তাহলে দুধের ক্ষেত্রে কত 3 উপরে হতো আর 3 এর আগে 4 নিচে হতো, এই দুটো যোগ করে সবসময় নিচে হবে, তাহলে 4 দিয়ে এগারোটা কত হচ্ছে 10, তার মানে 10 লিটার কি আমাদের 10 লিটার কি হবে এই অঙ্কের অ্যান্সার হবে, ঠিক আছে। দেখো তোমাদের 10 লিটার কত হতে কততে আছে, অপশন এতেই রয়েছে, ঠিক আছে। খুবই সোজা সোজা অঙ্ক এগুলো, কিন্তু তোমাদের আমাদের আমাদের বেসিক গুলো আমরা এগুলো করছি, অ্যাডভান্স আরো আসবে, ঠিক আছে। তো দেখো এগুলো তোমরা ভালো করে বোঝো, তাহলেই তোমাদের অনেকটা চ্যাপ্টার সম্বন্ধে ধারণা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দিয়ে তোমরা পরে ভালো ভালো আরো অঙ্ক করতে পারবে, আর এই অঙ্কগুলো তোমাদের ওয়ার্কার এবং হেল্পারের পরীক্ষায় কিন্তু আসবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট 5 নম্বর অঙ্ক কি বলেছে, যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:2, তাদের বয়সের যোগফল যদি 56 হয় তাহলে পিতার বর্তমান বয়স কত। এই অঙ্কটা কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষায় একবার এসেছিল, সম্ভবত মুর্শিদাবাদ আইসিডিএস এসেছিল, ঠিক আছে। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, পিতা সামনে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 5:2, মোট বয়স কত, তাদের যোগফল কত বয়সে 56 বছর, ঠিক আছে। তাহলে আমি 56 বছর সাইডে লিখে রাখলাম। তাহলে এবার দেখো যে এখানে আমি যদি পিতার বয়স 5 মানি আর পুত্রের বয়স যদি 2 ভাবি, তাহলে এদের মোট বয়স কত হচ্ছে 5 যোগ 2, মোট বয়স কত হচ্ছে 5 যোগ 2, তার মানে 7, 7 ইউনিট কত হচ্ছে, এগুলোকে ইউনিট বলি, এগুলোকে অনুপাতগুলোকে ইউনিট বলি, ঠিক আছে। এটা 5 ইউনিট, এটা 2 ইউনিট, তাহলে পিতার বয়স যদি 5 হয়, ছেলের বয়স যদি 2 হয়, তাহলে যোগ করলে কত 7 ইউনিট। এই 7 ইউনিটের ভ্যালুই তো 56, কারণ এখানে তো যোগফলই বলেছে, তাহলে 7 ইউনিট এর ভ্যালু, 7 ইউনিট এর ভ্যালু হচ্ছে 56 বছর, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে কার, পিতা, তাহলে পিতা কত 5 ইউনিট, পিতা কত কত ইউনিট 5 ইউনিট, তাহলে 7 ইউনিট থেকে আমাদের আগে 1 ইউনিট বের করি, আমরা ঐকিক নিয়ম করব, তাহলে 56/7, ঠিক আছে। এবার পিতা কত, পিতা 5, তাহলে 5 ইউনিট এর ভ্যালু, তাহলে 56/7 ইন্টু 5, আমরা ঐকিক নিয়ম শিখেছি, 7 দিয়ে কাটলে হচ্ছে 8, 5 আসতে কত হচ্ছে 40 বছর, অর্থাৎ আমাদের যে পিতা বা বাবা তার বয়স হচ্ছে 40 বছর। দেখো তোমাদের এটা অপশন সিতে রয়েছে, ঠিক আছে। দেখো কত সহজেই আমরা কিন্তু অঙ্কগুলো এক্স না ধরেও চটাচট করতে পারবো। পরীক্ষার হলে তোমরা যদি এগুলো দুবার প্র্যাকটিস করো, তাহলে যদি পরীক্ষার হলে এগুলো আসে তোমরা চুটকিতে করে ফেলতে পারবে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট অঙ্ক 6 নাম্বার, খুব ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে, আসবেই, এই আমাদের থলিতে মুদ্রার অঙ্কগুলো এগুলো আসে পরীক্ষায়, এটা কিন্তু মোটামুটি অ্যাডভান্স লেভেলের অঙ্ক, এটা সোজা অঙ্ক নয়, ঠিক আছে। দেখো বলছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4, বলেছে ব্যাগে যদি মোট 60 টাকা থাকে তাহলে 50 পয়সার মুদ্রা কয়টি আছে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো আমরা কিভাবে করবো,
দেখো আমরা এইভাবে লিখব, সংখ্যার অনুপাত, ঠিক আছে, সংখ্যার অনুপাত 1:2:4। কার সংখ্যা এগুলো? এগুলো হচ্ছে 1 টাকা, উপরে লিখি এটা হচ্ছে 1 রুপি, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 50 পয়সা, 50 পি দিলাম। আর তারপরে হচ্ছে আমাদের 25 পয়সা, ঠিক আছে। এগুলো এত টাকা করে, মানে এতটা করে আছে। তাহলে সংখ্যার অনুপাত থেকে আমাদের এগুলো বের করতে হলে মূল্য, আমাদের এখানে মূল্য বলেছে, ব্যাগে কত মূল্য আছে? 60 টাকা। টাকা কিন্তু সংখ্যা না, ঠিক আছে। সংখ্যার অনুপাত দেওয়া আছে কিন্তু ওখানে টাকা দেওয়া আছে। ব্যাগের মধ্যে এত 60 টাকা আছে, তাহলে আমাদের আগে সংখ্যা থেকে মূল্যে যেতে হবে। কিভাবে যাব সেটাই আমরা শিখবো, ঠিক আছে। এখানে আমরা লিখবো মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কত হবে? দেখো, যদি 1 টাকার কয়েন একটাই থাকে তাহলে কত মূল্য হবে? 1 টাকা হবে। কত হবে? 1 টাকাই হবে। যদি দুটো 50 পয়সা থাকে, যদি দুটো 50 পয়সা থাকে, 50 পয়সা 50 পয়সা মিলে কত হয়? 100 পয়সা। 100 পয়সা মানে কত টাকা? 1 টাকা। তাহলে এখানে 1ই হচ্ছে মূল্য। কত হচ্ছে? 1ই হচ্ছে। আবার 4টা 25 পয়সা মানে কত? 4 25 অংশ মানে 4টা 25 পয়সা যোগ করলে কত হবে? 1 টাকাই হবে। তাহলে এদের মূল্যের অনুপাত কত হলো? 1:1:1। এদের মূল্যের অনুপাত কত হলো? 1:1:1। ঠিক আছে। তাহলে মোট মূল্য কত হবে? 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট। মোট মূল্য মানে তিনটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে মোট মূল্য মানে হচ্ছে আমাদের 3 ইউনিট। মোট মূল্য কত? 3 ইউনিট। আমাদের 3 ইউনিট বইয়ের মধ্যে কত টাকা? 60 টাকা। তাহলে দেখো 3 ইউনিট সমান সমান 60 টাকা, ঠিক আছে। এখান থেকে আমরা আগে 1 ইউনিট বের করি। দেখো সবগুলো 1 ইউনিট করে আছে। 1 ইউনিট মানে হচ্ছে 60/3, তার মানে হচ্ছে কাটাকাটি করলে 20 টাকা, ঠিক আছে। তাহলে 20 টাকা করে সবগুলো আছে। এবার দেখো, যদি 20 টাকার 50 পয়সা থাকে তাহলে কতগুলো 50 পয়সা থাকলে 20 টাকা হবে? অত মাথা ঘামানোর দরকার নাই। 1 ইউনিটের ভ্যালু বেরিয়েছে 20। এবার জাস্ট আমাদের কি বের করতে হবে? 50 পয়সা। তাহলে 50 পয়সা কত? 2 আছে। তাহলে এই 2 কে আমরা 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 কে আমরা যদি 50 দিয়ে, সরি, কত বেরোলো? 50 দিয়ে কেন বের করবো? এই যে কত বেরোলো? 20 বেরোলে 1 ইউনিটের ভ্যালু কত? 20। এই 1 ইউনিটের ভ্যালু দিয়ে গুণ করে দেবো। 1 ইউনিটের ভ্যালু কত? 20। তাহলে 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 দুগুণে 40টা। 20 দুগুণে কত হবে? 40টা। তাহলে 50 পয়সার মুদ্রা থাকবে 40টা। দেখো 50 পয়সার মুদ্রা যদি 40টা থাকে তবেই তো 20 টাকা হবে। দেখো তিনটাই 20 টাকা করে থাকবে। তিনটাই 1 টাকাও 20 টাকা থাকবে, 50 পয়সা হিসেবেও 20 টাকা থাকবে, আবার 25 পয়সা হিসেবেও 20 টাকা থাকবে। যেহেতু সবগুলাই 1 ইউনিট করে বেরিয়েছে, আর 1 ইউনিটের ভ্যালু কত টাকা? 20 টাকা। তাহলে আমরা এই 1 ইউনিট দিয়ে সংখ্যাটাকে গুণ করে দেবো। সংখ্যার অনুপাত যেটা, তাহলে 2 দিয়ে যদি 20 কে গুণ করি তাহলে কত হবে? 40টা হচ্ছে 50 পয়সা থাকবে। যদি চাইতো কতগুলো 25 পয়সা থাকবে, তাহলে এই 4 কে 20 দিয়ে গুণ করতাম। 4 কে কত দিয়ে গুণ করতাম? 20 দিয়ে। তখন কত কটা হতো? আমাদের 25 পয়সা হতো 80টা। 25 পয়সা কটা হতো? 80টা। যদি চাইতো 1 টাকা কয়টা, তাহলে এই 1 কে 20 দিয়ে গুণ করতাম। তাহলে কত হতো? 20টি। ঠিক আছে, বোঝা গেল? 1 ইউনিটের ভ্যালু যত বেরোবে, 1 ইউনিটের ভ্যালু যত বেরোবে সেটা দিয়ে আমরা এই অনুপাতগুলোকে গুণ করে দেবো। অনুপাতগুলোকে গুণ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। 50 পয়সা চেয়েছে তাই 2 কে 20 দিয়ে গুণ করলাম, 40টা হলো। ঠিক আছে, যদি আমাদের, আমি দেখালাম, যদি 25 পয়সা চাইতো তাহলে এই 4 কে 20 দিয়ে গুণ করতাম, তাহলে কত হতো? 80টা হতো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কত হবে? 40টা। দেখো তোমাদের অপশন বিতে রয়েছে 6 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক। তোমরা যদি না বুঝতে পারো তাহলে একটু ভিডিওটা আবার ব্যাক করে আবার চালাবে, তাহলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, অত কঠিন কিছু নয়। জাস্ট 1 ইউনিটে ভ্যালু বের করতে হবে, বের করে এটা দিয়ে এইগুলোকে গুণ করতে হবে। যেটা চাইবে, যদি 1 টাকা চাইবে তাহলে এটাকে গুণ করবো, 2 টাকা, সরি, 50 পয়সা চাইলে এটাকে গুণ করবো, আর 25 পয়সা চাইলে এটাকে গুণ করবো। আমাদের 50 পয়সা চেয়েছিল, ওই জন্য 2 কে আমরা 20 দিয়ে গুণ করলাম। তাহলে 20 দুগুণে 40টা হবে কি আমাদের 50 পয়সার মুদ্রা থাকবে ওই থলির মধ্যে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট 7 নম্বর অঙ্ক কি বলেছে, যে 3, 4, 6 এর চতুর্থ সমানুপাতি কত? ঠিক আছে, ফোর্থ প্রপোর্শনাল। আমাদের কিভাবে করবো? দেখো আমরা আমরা আগে লিখবো 3, 4, তারপরে কত? 6। ঠিক আছে, চতুর্থ মানে 1, 2, 3, তাহলে চতুর্থটা আমি এক্স ধরে নিলাম। চতুর্থটা আমি এক্স ধরে নিলাম। যখন আমরা সমানুপাতি বের করব, মানে সমানুপাতে থাকবে, তখন আমরা কি করব? এইটা গুণ এইটা, ফার্স্ট গুণ ফোর্থ, প্রথম গুণ চতুর্থ, প্রথম পদ গুণ চতুর্থ পদ। তাহলে প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। 4 গুণন
6, ঠিক আছে, এটাই সূত্র। সমানুপাতি বার করার ক্ষেত্রে এটাই সূত্র, যে প্রথম পদ প্রথম গুণন চতুর্থ সমান সমান, পদগুলো আমি লিখলাম না, জাস্ট দ্বিতীয় গুণন তৃতীয়, ঠিক আছে। ক্যালকুলেশন করবো, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে বলেছে, তাহলে এক্স সমান সমান কত হবে, 4 গুণন 6, এই 3টাকে যদি ধাক্কা দিয়ে দিকে দিই, এ গুণ ছিল এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে কত হবে, এটা কাটলে 2, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 8 বেরোলো, অর্থাৎ চতুর্থ সমানুপাতি যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের 8। 8 দেখো তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। মনে রাখতে হবে, চতুর্থ সমানুপাতি বের করতে গেলে যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ করতে হয়, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে, যে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, অনেকবার পরীক্ষায় এসেছে। তো আমরা কিভাবে করবো এটা, শর্টকাটে, কিছুই করবো না, এক্সপ্রেস কিছু ধরবো না। দেখো আমরা লিখবো ডাইরেক্ট প্রথম সংখ্যা, যোগফল আর বিয়োগফল থাকলে তো খুবই মজা। প্রথম সংখ্যা কিভাবে করব, কত কত আছে যোগফল 40, বিয়োগফল কত আছে 4, প্রথম সংখ্যা বের করার ক্ষেত্রে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে 40 আর 4 44, 44/2, তার মানে প্রথম সংখ্যা বেরোলো হচ্ছে 22, হয়ে গেল। আমাদের আর একটা সংখ্যা বের করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে লিখবো আমরা দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি করব, সেম জিনিস, খালি মাঝখানে মাইনাস চিহ্ন দেবো, যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, একবার যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, আর একবার যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, একবার যোগফল প্লাস বিয়োগফল বাই 2, একবার যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে কত হবে এটা 36/2, তার মানে হচ্ছে 18, ঠিক আছে। এটা কি চেয়েছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি চেয়েছে, চাইনি, চেয়েছে কি অনুপাত। তাহলে দেখো তাদের অনুপাত, ঠিক আছে, কত হবে 22:18, 2 দিয়ে কাটো তাহলে 11:9, 2 দিয়ে কাটলে কত হবে 11:9। দেখো 11 তোমাদের কত আছে, প্রথম অপশনটাই আছে যে 11:9, অর্থাৎ আমাদের 8 নাম্বার অঙ্কের উত্তর কত হবে, অপশন এ 11:9। কিছুই না, সূত্র কি, যোগফল বিয়োগফল দেওয়া থাকলে একবার যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, আর একবার যোগফল আর বিয়োগফলটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই সংখ্যা দুটো বেরিয়ে যাবে। এবার এখানে যদি সংখ্যা দুটো চাইতো তাহলে উত্তর হতো 22 আর 18, কিন্তু এদেরকে এখানে সংখ্যা দুটো চাইনি, চেয়েছে তাদের অনুপাত, ওই জন্য আমরা অনুপাত করলাম, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, পরীক্ষায় তোমাদের যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এক্সাম পরীক্ষা, সেখানে আসার জন্য একদম উপযুক্ত অঙ্ক এগুলো, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক 9 নাম্বার কি বলেছে, যে একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর অনুপাত হচ্ছে 5:4, বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 400 জন হলে ছাত্রীর সংখ্যা কত। খুব ভালো অঙ্ক, এটাও তোমাদের আসার মতো অঙ্ক। দেখো কিভাবে করব, এখানে আছে হচ্ছে ছাত্র ইস্টু ছাত্রী, এখানে মোট বলেনি যে মোট ছাত্রছাত্রী এত আছে, এটা বলেনি আগের অঙ্কগুলোর মতো। দেখো 5:4, কি বলেছে, বলেছে হচ্ছে এখানে বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা, কি বলেছে ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা বলেছে হচ্ছে 400, ঠিক আছে। এখানের মধ্যে ছাত্র কোনটা বাবু, ছাত্র তো এটা, তাহলে ছাত্র আমাদের 5, আর ওখানে কত বলেছে 400, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে 400 হবে, তাই না। ছাত্র কত আমাদের, ছাত্র হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে, 5 ইউনিট তো 400, ওখানে কি বলেছে ছাত্র সংখ্যা, বইয়ের মধ্যে আমাদের প্রশ্নের মধ্যে 400 বলেছে, তার মানে আমরা কি লিখতে পারি, যে 5, এরা বলছে শুধু খালি বুঝে নিতে হবে যে 5 ইউনিট সমান সমান 400 জন, 5 ইউনিট সমান সমান 400 জন, যেহেতু এখানে এরা ছাত্র আর ছাত্রই এখানে বলছে, ঠিক আছে, ওই জন্য 5 ইউনিটের সঙ্গে 400 সমান করলাম। তাহলে 1 ইউনিট 400/5, ঠিক আছে। 1 ইউনিট তো চাইনি, চেয়েছে কি ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যা কত ইউনিট 4 ইউনিট, তাহলে 4 ইউনিট বের করতে হবে, 400/5 গুণন 4, কাটাকাটি করবো অঙ্ক হয়ে যাবে, 5 8 40 শূন্য, তার মানে 4 8 32, 320 জন, ঠিক আছে। তার মানে ছাত্রী সংখ্যা কত 320 জন। দেখো তোমাদের এটা অপশন কোথায়, বিতে রয়েছে, বোঝা গেল কত সুন্দর অঙ্ক, কত ভালো অঙ্ক, ঠিক আছে। এগুলোই তোমাদের আইসিডিএস পরীক্ষা কিন্তু আসবেই আসবে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। দেখো নেক্সট 10 নম্বর অঙ্ক কি বলেছে, যে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল কত। আগেরটা আমরা করলাম চতুর্থ সমানুপাতি, এইটা আমরা করব হচ্ছে চতুর্থ আর তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে। ওই যে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ করলে
তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি বের হয়ে যাবে, ঠিক আছে? তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি বের হয়ে যাবে। মধ্য সমানুপাতির ক্ষেত্রে ওটা করলে হবে, তার থেকেও সোজা নিয়ম আছে মধ্য সমানুপাতির ক্ষেত্রে, ঠিক আছে? এক লাইনে হয়ে যাবে। আমরা কি লিখবো? যে নির্ণেয়, এগুলা পরীক্ষার সময় লেখার দরকার নেই, আমি লিখছি তাই। নির্ণেয় মধ্য সমানুপাতি, ঠিক আছে? কিভাবে করব? একটা রুট দেব, ঠিক আছে? মধ্য সমানুপাতি বের করা খুবই সোজা। তৃতীয় এবং চতুর্থ সমানুপাতি ওই সূত্র দিয়ে করবে তোমরা, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। আর এটা কিভাবে করবে? দেখো, মধ্য সমানুপাতি বের করার ক্ষেত্রে যে দুটোর মধ্য সমানুপাতি বের করতে হবে সেই দুটোর রুটের মধ্যে গুণ আকারে লিখবো, সেই দুটোর রুটের মধ্যে গুণ আকারে লিখবো। 9 এবং 16 বের করতে হবে, তাহলে রুট ওভার 9 এবং 16 হবে। যদি অন্য কিছু বলতো তাহলে সেই দুটো গুণ করতাম, ঠিক আছে? তাহলে কত হবে? এটা রুট ওভার 144। তাহলে আমরা জানি যে 144-এর রুট বা বর্গমূল কত? 12। অর্থাৎ নির্ণেয় মধ্য সমানুপাতি কত বেরোলো? 12। 12 দেখো তোমাদের কত অপশন আছে? অপশন এ তে রয়েছে, ঠিক আছে? এই হলো তোমাদের আজকে আমাদের যে অনুপাত সমানুপাত তার 10টা অঙ্ক। কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে? এরপর তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। না জানলে আমরা বুঝতে পারবো না যে তোমাদের প্রায়োরিটি কোন চ্যাপ্টারটা, ঠিক আছে? যাই হোক, এবার আমরা এভাবে করেই প্রত্যেকদিন আমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস করব তোমাদের আইসিডিএস এর জন্য, ঠিক আছে? তো সকলে ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? নমস্কার।